আসসালামু আলাইকুম। হাজির হয়ে গিয়েছি এই ড্রামাটির লাস্ট পার্ট নিয়ে। তো চলো বেশি কথা না বলে ড্রামাটি শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি মিং আর জিবু যাই মিংশিনকে নিয়ে জৌজিন টাওয়ারে চলে এসেছে। সেখানে থাকা সবাই মিংশিনের এই অবস্থা দেখে তো অবাক হয়ে যায়, কারণ মিংশিন ভীষণই আহত ছিল। সে সবাইকে বলে, আমি ইয়াংগুয়ান রাজ্যের রাজকুমার মিংশিন। আপনাদের সবার সামনে বলছি, এই মিং আর কেউ নয়, সে আসলে মিংশিয়ান। সেখানে উপস্থিত থাকা সমস্ত সোলজাররাই বলে, এটা কি করে সম্ভব? মিংশিয়ান কি করে একজন মেয়ে হতে পারেন? সে মিং এর কাছে থাকা জেড পেন্ডেন্ট থেকে তার বিড়াল ছানার প্রতিচ্ছবি দেখিয়ে সবাইকে বলে, সে 21টি বছর ধরে সবাইকে বোকা বানিয়ে ছেলের ছদ্মবেশে আমার ক্রাউন প্রিন্সের অধিকার কেড়ে নিয়েছে। এটা শুনে সবাই বিশ্বাস করে সত্যি মিং আসলেই মিংশিয়ান। মিংশিন মিংকে বলে, আমি তোমার আসল পরিচয় সবার সামনে প্রকাশ করে দিয়েছি। এখন এই 6টি রাজ্যের কোথাও তোমার জায়গা হবে না, কারণ তুমি বিশ্বাসঘাতক। আমার ক্রাউন প্রিন্স হওয়ার কথা ছিল, তোমার জন্য সব ধ্বংস হয়ে গিয়েছে। এরপর মিংশিন মারা যায়। মিংই যে আসলে মিংশিয়ান এটা পুরো পাতাল রাজ্যের সবাই জেনে যায়। তারা সবাই সুহাই একাডেমিতে চলে আসে আর তারা বলতে থাকে মিংকে রাজ্য থেকে বিতাড়িত করতে হবে। ইয়ান, ইয়াংচু আর চেং তারা সবাইকে বলে, মিং মিংশিয়ান হলেও সে আমাদের পাতাল রাজ্যকে রক্তপিপাসু দানবদের হাত থেকে বাঁচিয়েছিল। আমাদের রাজ্যের যোদ্ধাদের ট্রেনিং দিয়ে কিংয়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করেছিল। এমনকি সে আমাদের জন্য অনেক আর্টিফ্যাক্টও বানিয়েছে। তবু তোমরা কেন তার বিরোধিতা করছো? একজন বলে ওঠে, মিংশিয়ান এক সময় ইয়াংগুয়ান রাজ্যের ক্রাউন প্রিন্স ছিল। তোমরা কি ভয় পাচ্ছ না সেই ইয়াংগুয়ান রাজ্যের হয়ে আমাদের সাথেও বিশ্বাসঘাতকতা করতে পারে? তখন পাতাল রাজ্য ধ্বংস হয়ে যাবে। আমরা তো কিছুতেই তা হতে দেব না। তারা অনেক চেষ্টা করে লোকজনদের আটকে রাখছিল। এরপর সেখানে মিং আসে। সে সবাইকে বলে, আমাকে নিয়ে যদি কারো কোনো অভিযোগ থেকে থাকে তাহলে আমার সাথে এসে কথা বলুন। তখন সকলেই বলতে থাকে তাকে পাতাল রাজ্য ছেড়ে চলে যাওয়ার জন্য। এদিকে অনেকে আবার তিয়ানজির কাছে অভিযোগ জানায় মিংই সেই মিংশিয়ান যে কিনা 7বার কিংয়ের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে আর পাতাল রাজ্যকে আশীর্বাদের বৃষ্টি হতে বঞ্চিত করেছে। তার জন্যই আমাদের রাজ্যকে এত বছর আপার রিয়েলমের কাছে অত্যাচারিত হতে হয়েছিল। আমরা তাকে সুহাই একাডেমিতে থাকতে দিতে চাই না আর তাকে কঠিন শাস্তি দেওয়ারও দাবি জানাচ্ছি। এদিকে মিং সবাইকে বলে, আমি জানি আমার জন্য এত বছর পাতাল রাজ্য আশীর্বাদের বৃষ্টি পায়নি। তখন আমি ইয়াংগুয়ান রাজ্যের ক্রাউন প্রিন্স ছিলাম, তাই সে রাজ্যের হয়ে লড়াই করাটাও স্বাভাবিক ছিল। কিন্তু এখন আমি আমার আসল পরিচয় জানতে পেরেছি। আমি নিজেও পাতাল রাজ্যেরই একজন। সবাই বলতে থাকে, আমরা তোমায় বিশ্বাস করি না। মিং বলে, আমি ছাড়া পাতাল রাজ্যে আর কোনো শক্তিশালী যোদ্ধা নেই যে ইয়াংগুয়ান রাজ্যের সাথে লড়াই করতে পারবে। এখন আমি না থাকলে তোমরা আবার ওই গত 7 বছরের মতোই আর কখনোই আশীর্বাদের বৃষ্টি পাবে না। তবে যদি তোমাদের মনে হয়ে থাকে আমার থেকে শক্তিশালী কোনো যোদ্ধা রয়েছে তোমাদের মাঝে কেউ, তাহলে আমার সাথে ফাইটের পরীক্ষা করা হোক। যদি আমি হেরে যাই তার কাছে, তাহলে আর কখনো আমি সুহাই একাডেমিতে আসবো না। সবাই বলে, তোমার কাছে তো পাওয়ারফুল আর্টিফ্যাক্ট রয়েছে, আমরা কি করে তোমার সাথে লড়াই করতে পারবো? মিং তার অঙ্গারটি জমা দিয়ে দেয়। এরপর তার সাথে ফাইট করতে আসা প্রত্যেককেই সে হারিয়ে দেয়। সবাই বুঝতে পারে মিং সত্যি ভীষণ পাওয়ারফুল, তবু তারা তাকে বিশ্বাস করতে পারছে না। তাই ডিভাইন লেডি তিয়ানজি এসে সবাইকে বলে, আমি জানি মিং প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আশীর্বাদের বৃষ্টি নিয়ে আসবে পাতাল রাজ্যে। আর যদি সে তা না করতে পারে, তাহলে আমি প্রথমে তাকে মৃত্যুদণ্ড দেব, এরপর নিজে পদত্যাগ করব। মিংই সবাইকে বলে, আপনারা সবাই আমাকে অবিশ্বাস করছেন কারণ আপনারা ভাবছেন আমি ইয়াংগুয়ান রাজ্যের সাথে প্রতারণা করেছি। কিন্তু সত্যি হলো ইয়াংগুয়ান রাজা আর ডিভাইন লেডি আমার বাবা মা নয়। আমার মা বউ বংশের একজন চিকিৎসক, মানে আমিও ইয়াংগুয়ান রাজ্যেরই একজন। আপনারা আমাকে একটা সুযোগ দিন, আমি আপনাদের নিরাশ করব না। এরপর সবাই তাতে রাজি হয়ে যায়। এদিকে ফুইউকে দেখি সে আসে সিতুলিংয়ের কাছে। সে সিতুলিংকে বলে, তুমি নিশ্চয়ই শুনেছ মিং তার মিংশিয়ান আইডেন্টিটি ত্যাগ করেছে, সে এখন পাতাল রাজ্যের যোদ্ধা। এরপর দেখি সিতুলিং কোথাও যাচ্ছে, তার পেছনে আসছিল ফুইউ। সে বলছিল, মিং এখন তোমার আসল পরিচয় জেনে গিয়েছে যে তুমি জুসুই রাজ্যের রাজকুমার, আর এটাও জেনে গিয়েছে তুমি কত নিরীহ ইমোর্টালদের প্রাণ নিয়েছ। তোমরা কখনোই এক হতে পারবে না, সে তোমাকে পছন্দ করে না। এখন সে তোমার শত্রু, তুমি তাকে ভুলে যাও। তুমি তার জন্য পাতাল রাজ্যে তোমার ভাইদেরকেও মেরে ফেলেছ। তার জন্য নিজেকে শক্তিশালী করতে তুমি এত এত প্রাণ নিয়েছ।
এত কিছুর পরও তো সে তোমাকে ভালোবাসে না। সিতুলিং রেগে বলে, চুপ করো। ফুইউ চেঁচিয়ে বলে, আমি চুপ করব না। তার জন্য তুমি একটা অমানুষে পরিণত হয়েছ। প্রথমে তুমি কাউকে মারলে অনুশোচনায় ভুগতে, কিন্তু এখন কেউ তোমার কাছে তার প্রাণ ভিক্ষা চাইলেও তুমি তাকে ক্ষমা করো না। এখন সবার প্রাণ নিয়ে তোমার পৈশাচিক আনন্দ হয়। তুমি তোমার ভেতরে থাকা সত্যিকারের মনুষ্যত্বটা হারিয়ে ফেলেছ। আমি একমাত্র যে কিনা তোমার সকল কাজের সাথে থেকেছি। যখন তোমার কোনো পাওয়ারই ছিল না তখন থেকে নিজেকে স্যাক্রিফাইস করেছি, তবু কেন তুমি আমাকে নয় মিঙিকে ভালোবাসো? সিতুলিং তার গলা চেপে ধরে বলে, কারণ তুমি মিঙি নও। চলে যাও, আর কখনো ফিরে এসো না। খুব দ্রুত আমি আমার স্পিরিচুয়াল ভেন ফিরে পাবো, তোমাকে আর আমার প্রয়োজন নেই। সিতুলিং এর কথায় ফুইও ভীষণ দুঃখ পায়। সে সিতুলিং এর সাথে কাটানো তার সুন্দর মেমোরিগুলো মনে করছিল। এরপর সে সেখান থেকে চলে আসে। সিতুলিং পিছন থেকে তাকে দেখছিল। সে মনে মনে বলে, আমাকে একবার তুমি তোমার মায়ার জগতে নিয়ে গিয়েছিলে। সেখানে আমি দেখেছি তোমার সব থেকে স্পেশাল মেমোরি ছিল আমি যেদিন তোমায় চাও ইউয়ানের হাত থেকে বাঁচিয়েছিলাম সেই দিনটা। আমাকেও মিং বাঁচিয়েছিল। এটাও আমার প্রিয় মেমোরি। আমি কখনো এ জীবন থেকে বের হতে পারবো না, কিন্তু তোমার সুযোগ রয়েছে নিজের জন্য ভালোভাবে বাঁচার। পুয়ু চিরকালের মতো চলে যায় সিতুলিংকে ছেড়ে। সিতুলিংয়েরও রিগ্রেট ফিল হচ্ছিল। এদিকে বোজাই তার সহযোদ্ধাদের সাথে কথা বলছিল। তারা সবাই বলে, আমরা ইয়াঙ্গন রাজ্যের যোদ্ধারা কখনো আর্টিফ্যাক্ট ইউজ না করে 7বার বিজয়ী হয়েছি। আপনি কেন আমাদের আর্টিফ্যাক্ট ব্যবহার করাতে চাইছেন সেটা আমি তোমাদের এখনই বুঝিয়ে দিচ্ছি। সে তার নির্বাণা আর্টিফ্যাক্টটি দিয়ে তাদের অ্যাটাক করে। তারা কেউই নিজেদের প্রোটেক্ট করতে পারেনি। বোজাই বলে, এখনই যদি তোমরা আর্টিফ্যাক্টের অ্যাটাক আটকাতে না পারো তাহলে প্রতিযোগিতায় কি করে পারবে? তারা বলতে শুরু করে, আপনি শুধুমাত্র আমাদের অপমান করার জন্য এসব করছেন। আমাদের আগের লিডার কখনোই আমাদের সাথে এমনটা করতেন না। বোজাই বলে, তোমরা কার কথা বলছো, মিংশিয়ান নাকি মিংশিয়ান? সৈন্যরা বলে, মিংশিন নয়, বিশ্বাসঘাতক মিংশিয়ানের কথাই বলছি। বোজাই বলে, সে যখন ইয়াঙ্গন রাজ্যের হয়ে লড়াই করে বিজয়ী হতো তখন তোমরা তাকে যুদ্ধের দেবতা বলতে, আর যখনই সে একটা প্রতিযোগিতায় হেরে গিয়েছিল তোমরা কেউই তার পাশে ছিলে না। তার বিরুদ্ধে গিয়ে মিংশিনের পক্ষে অবস্থান নিয়েছিলে, আর এখনও তাকে বিশ্বাসঘাতক বলছো? তোমাদের লজ্জা থাকা উচিত। একজন সোলজার বলে, আমরা জানি আপনি কেন তার পক্ষ নিচ্ছেন, কারণ সে এক সময় আপনার স্ত্রী ছিল। বোজাই বলে, ঠিক আছে, তোমরা যদি স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করে এই প্রতিযোগিতায় আর্টিফ্যাক্ট আর স্পিরিচুয়াল পাওয়ারের সাথে লড়াই করতে পারো তাহলে তাই হোক। এদিকে জংতাই এসেছে মিং আর ডিভাইন লেডি তিয়ানজিকে তার বিয়ের জন্য ইনভাইট করতে। জংতাই ভাবছে তিয়ানজি তার বিয়েতে যাবে কিনা। তিয়ানজি বলে, অবশ্যই যাব, 2 রাজ্যের মাঝে বিয়ে, এটা তো খুবই ভালো খবর। মিংও তার সাথে মজা করছিল তার বিয়ে নিয়ে। জংতাই মিংকে বলে, যদি কিছু মনে না করো তাহলে আমি আমার বিয়েতে জি বুজাইকেও ইনভাইট করতে চাই। পরের দিন যথাক্রমে বিয়ের কার্যক্রম শুরু হয়। বিয়েতে তিয়ানজি, মিং, 27 তারা সকলেই উপস্থিত ছিল। এদিকে সিতুলিং প্রাসাদের বাইরে যেতে চাইছিল। সৈন্যরা তাকে যেতে বাধা দিয়ে বলে, লর্ডের আদেশ ডিউ গাছ সম্পূর্ণ রিফাইন না হওয়া পর্যন্ত আপনি প্রাসাদের বাইরে যেতে পারবেন না। সিতুলিং তাদের আঘাত করে বলে, বাবাকে বলো আমি তোমাদের আঘাত করে বের হয়ে গিয়েছি, তাহলে আর তোমাদের কেউ দোষারোপ করবে না আমাকে পালাতে দিয়েছ বলে। তখনই সেখানে লর্ড চলে আসে আর তিনি রেগে বলেন, তুমি আমার ভীষণ অবাধ্য। আমি আজই জানতে পেরেছি তোমার আর মিংশিয়ানের সম্পর্কে, আর তুমি মিংশিনের সাথে কি করেছো। সিতুলিং বলে, আরও অনেক কিছু রয়েছে যা আপনি এখনও জানেন না। লর্ড রেগে তাকে আঘাত করে। সিতুলিং বলে, তুমি কি সত্যি আমাকে মারতে চাইছো? আমি মরে গেলে কি করে তুমি সোনালি বাজরা বানাবে? লর্ড তার উপর থেকে পাওয়ার সরিয়ে নিয়ে বলে, সামান্য দাসীর ছেলে হয়ে আমাকে ভয় দেখাচ্ছ? সিতুলিং বলে, দাসীর ছেলে? আমার শরীরে আপনার রক্ত বইছে, আমি আপনাকে ফলো করি। লর্ড তার কপালে এক ধরনের স্পেল ঢুকিয়ে দিয়ে বলে, এটা এমন স্পেল, যদি তুমি চালাকি করে প্রাসাদের বাইরে যেতে চাও তোমার হার্টে 1000টা পিঁপড়ে একসাথে কামড়ানোর মতো যন্ত্রণা হবে আর তুমি মারা যাবে। তাই যাই করবে ভেবেচিন্তে করো। লর্ড চলে যেতেই সিতুলিংয়ের মুখ দিয়ে ব্লাড বের হয়ে যায়। এদিকে জংদের বিয়ে সম্পন্ন হয়েছে। তখনই আসে সিও। বোজাই তাকে দিয়ে জংতাইয়ের জন্য অনেকগুলো ক্রিস্টাল পাথর উপহার পাঠিয়েছে। জংতাই জিজ্ঞেস করে বোজাই কেন আসেনি। সিও বলে, তিনি তার অতীতের সকল কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। এটা শুনে মিংয়ের অনেক মন খারাপ হয়ে যায়। সেটা দেখে 27 তাকে ভরসা দেয়। তারা সবাই হাততালি দেয়। বিবাহ কার্য সম্পন্ন হলো।
এদিকে বোজাই এসেছে জৌজিন টাওয়ারে, যেখানে প্রতি বছর প্রতিযোগীরা লড়াই করে। তোমাদের কি মনে আছে মিংসিন বোজাইকে বলেছিল সে শুনেছিল জুসু এম্পেরর একটি স্কাই শেলোর কথা বলেছিলেন। মূলত বোজাই এটাই খুঁজতে এসেছে এখানে। এরপর পাস্ট দেখি মাস্টার বই উলানের পেন্টিংটি পুড়ে গিয়ে আবারও আগের রূপে ফিরে এসেছিল। সেখানে তিনি আরও কিছু মেমোরি দেখিয়েছিলেন। শত বছর পূর্বে জুসু এম্পেরর জৌজিন টাওয়ারে স্কাই শেলো স্থাপন করেছিলেন, মানে আকাশ ভাগ করেছিলেন। জুসুই রাজার পরিকল্পনা ছিল এই শেলো ব্যবহার করে শুধুমাত্র জুসুই রাজ্য আশীর্বাদের বৃষ্টি পাবে, আর সকল পাওয়ারফুল ইমোর্টালদের আদিমাত্রা শোষণ করে তিনি সবথেকে শক্তিশালী রাজা হয়ে যাবেন। 6টি রাজ্যকে নিজের দাস বানিয়ে রাজত্ব করতে পারবেন। কিন্তু এই শেলো তিনি এখন পর্যন্ত অ্যাক্টিভ করতে পারেননি। এটি একমাত্র সে ব্যক্তি অ্যাক্টিভ করতে পারবেন যার বডিতে একসময় হেভেনলি গ্রিপ পয়জন ছিল, আর তাকে সুস্থ করার জন্য সোনালী বাজরা ব্যবহার করা হয়েছে। মানে একজন ব্যক্তির শরীরে এই দুটো জিনিস থাকতে হবে। এটা জানতে পেরে বো পরিবার সিদ্ধান্ত নেয় তারা কিছুতেই এই দুটো উপাদান আর তৈরি করবে না। এটা যেন পরবর্তীতে কেউ তৈরি করতে না পারে সেজন্যই তারা বো মেডিকেলের ডকুমেন্টসগুলো লুকিয়ে রেখেছিল। জুসু এম্পেরর বো ক্ল্যান ধ্বংস করেও তা খুঁজে পায়নি, শুধুমাত্র হেভেনলি গ্রিপ পয়জন পেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মাস্টার বো ইউলান বোজাইকে বাঁচাতে পুনরায় আবারও সোনালী বাজরা বানিয়েছিল। সব থেকে স্পিরিচুয়াল পাওয়ার সম্পন্ন একজনই পারবে এই স্কাই শেলোটি ধ্বংস করতে, তবে তার জন্য তার নিজের জীবন স্যাক্রিফাইস করতে হবে। আর এসব কিছুই তিনি রেকর্ড করে রাখেন। জি বুঝাই সিওকে বলে, এই 6টি রাজ্যে একমাত্র আমিই পারবো এই শেলো ধ্বংস করতে। শেষবারের মতো আমি মিঙিকে দেওয়া কথা রাখতে চাই, 6টি রাজ্যে শান্তি ফিরাতে চাই। সিও তো খুব কান্না করছিল। এরপর বোঝায় তার পাওয়ার দিয়ে এই স্কাই শেলোটি ভাঙার চেষ্টা করে, কিন্তু তার বডিতে থাকা পয়জনের জন্য তার শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছিল। তার মুখ থেকে ব্লাড বের হয়ে যায়। এরপর দেখি বোজাই মিংয়ের সাথে দেখা করতে পাতাল রাজ্যে এসেছে। সে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়েছিল। মিং একটি ছাতা নিয়ে আসে। সে বোজাইকে বলে, কেন এসেছো? আমাকে দেখলে তো তোমার যন্ত্রণাদায়ক অতীত মনে পড়ে যায়। মিং বোজাইকে ছাতাটি দিয়ে অভিমান করে চলে যেতে নিলে বোজাই পিছন থেকে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। এরপর সে মিংকে কিস করতে থাকে। এ সবই আবার আড়াল থেকে দেখে নেয় সিতুলিং, আর সে ভীষণই জেলাস হয়। বৃষ্টি থেমে যেতেই বোজাই মিংকে ছেড়ে দেয়। মিং কান্না করে বলে, যদি এই পৃথিবীতে এমন কোনো মন্ত্র থাকতো যার দ্বারা এই বৃষ্টি চিরস্থায়ী করা যেত তাহলে আমি ভীষণ খুশি হতাম। বোজাই মিংকে খুব ভালোভাবে দেখছিল, হয়তো এটাই তার শেষ দেখা। সে তো নিজের জীবন স্যাক্রিফাইস করতে যাবে। এরপর মিং চলে যায়। বোজাই কান্না ভরা চোখে তার চলে যাওয়ার দিকে তাকিয়েছিল। এরপর একটি মেয়ে এসে জি উজাইকে বলে, জং তাই শুনতে পেয়েছে আপনি ফিরে এসেছেন, তাই সে আপনার জন্য একটি উপহার পাঠিয়েছে। সে বলেছে এই জিনিসটা মিংয়ের। সে বোজাইকে একটি থলে দেয়, যেটা এক সময় মিং তার সকল জিনিসপত্র ছোট করে একসাথে রাখতে পারত। মেয়েটি চলে আসে সিতুলিং এর কাছে। সিতুলিং মূলত এই মেয়েটিকে তার বশ করে বোজাইয়ের কাছে পাঠিয়েছিল। মেয়েটি কিছুই জানতো না, সে তো নিজেকে জঙ্গলে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। এদিকে বোজাই থলেটি খোলার সাথে সাথে ডেমনিক পয়জন তার শরীরে ঢুকে পড়ে। সে ভীষণ অসুস্থ হয়ে যায়। এরপর সে ইয়াঙ্গন রাজ্যে ফিরে আসে। সিও তাকে পড়ে থাকতে দেখে তার ঘরে নিয়ে আসে আর নিজের পাওয়ার দিয়ে তাকে সাহায্য করছিল। বোজাই সিওকে বলে, আমি আমার সম্পূর্ণ পাওয়ার স্কাই শেলো ধ্বংস করতে ব্যবহার করে ফেলেছি। আমার কাছে আর বেশি সময় নেই। তুমি আমার আদিমাত্মাটি বের করে নাও। যখন জুসু ইম্পেরর এই স্কাই শেলো অ্যাক্টিভ করার চেষ্টা করবে তখন তুমি আমার আদিমাত্মা ব্যবহার করে এই স্কাই শেলো ধ্বংস করবে। সিও বলে, আপনার সাথে আমার আত্মার চুক্তি, আমি কখনোই আপনার অবাধ্য হইনি, কিন্তু আজ হব। আপনি আমাকে আমার নিজ হাতে আপনার আদিমাত্মা বের করে আপনাকে মেরে ফেলতে বলছেন, তা আমি কখনোই পারবো না। প্রয়োজনে নিজেই মরে যাব। আমি আপনাকে বাঁচানোর কোনো না কোনো উপায় খুঁজে ঠিকই পাবো। আমার জন্য অপেক্ষা করুন। বলেই সে চলে যায়। এরপর সেও চলে আসে মিংয়ের কাছে। সে হাঁটু ঘেরে বসে মিংয়ের কাছে তার লর্ডের জান ভিক্ষা চায়। সে বলে, আমি জানি তুমি আমার লর্ডকে বাঁচাতে পারবে। মিং বলে, কি হয়েছে জিবুজাইয়ের? সিও বলে, লর্ডের বডিতে থাকা হেভেনলি গ্রিপ পয়জন অ্যাক্টিভ হয়ে গিয়েছে আবারও। এরপর তারা ইয়াঙ্গন প্রাসাদে আসে। ডিভাইন লর্ড মিংকে বলে, আমি তখন তোমার জীবন ভিক্ষা দিয়েছিলাম, এখন আবারও তুমি ফিরে আসার সাহস পেলে কোথায়?
মিং বলে আমাকে জিবুজাইয়ের সাথে দেখা করতে দিন। ইম্পেরর বলেন আমার ছেলের সাথে তোমার কোনো সম্পর্কই নেই। মিং বলে এখানে অনেক মানুষ, আমি আপনার সাথে আলাদাভাবে কথা বলতে চাই। এরপর ইম্পেরর জিজ্ঞেস করে সে কেন এসেছে। সিও বলে জিবুজাইয়ের হাতে স্পিরিচুয়াল শিরা কেটে গিয়েছে। মিং অনুরোধ করে বলে আমি একমাত্র জিবুজাইকে বাঁচাতে পারি, আমাকে তার কাছে যাওয়ার অনুমতি দিন। ইম্পেরর বলেন বোজাই আমাকে কথা দিয়েছিল সে তার অতীতের সকল সম্পর্ক ছিন্ন করেছে, তাই তোমার অপরাধের জন্য তোমাকে কোনো শাস্তি দিচ্ছি না। আজকের পর আর কখনো ইয়াংগুয়ানে এসো না। ইম্পেরর চলে যায়। মিং 27 আর সিওকে বাইরে থাকতে বলে, যেন বাইরের কেউ এখন জিবুজাইয়ের কাছে না আসে। এরপর মিং বোজাইয়ের কাছে গিয়ে তার হাতে স্পিরিচুয়াল শিরাটি দেখে আবারও পাস্ট দেখতে পায়। সিও মিংকে বলছিল ইমোর্টাল বউ সে সময় ডিউ গাছ খুঁজে না পেয়ে জিবুজাইকে তার প্রয়োজন সাময়িক সময়ের জন্য কিছুটা নিয়ন্ত্রণে নিয়েছিলেন, যেটা পরবর্তী যে কোনো সময় অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর মাস্টার বউ একটি ডিউ গাছ খুঁজে পেয়েছিলেন আর বোজাইয়ের জন্য সোনালি বাজরাও বানিয়েছিলেন, কিন্তু তখনই মাস্টার বউকে শত্রুরা মেরে ফেলেছিল, তাই বোজাই আর সে আসল সোনালি বাজরাটি নিজের জন্য ব্যবহার করেনি। সে সেই সোনালি বাজরাকে টোপ হিসাবে ব্যবহার করে বইউলানে খুনিদের ফাঁদে ফেলে মারবে বলে ঠিক করেছিল, কিন্তু এরপর তো সে সেই সোনালি বাজরা তোমাকে দিয়ে দিয়েছে। তার জন্য সে তার ধ্বংস করে দেওয়া স্পিরিচুয়াল জগৎ পুনরায় রিকভার করেছিল। সেদিন ইম্পেরর শাস্তি থেকে তোমাদের বাঁচিয়েছেন, যার জন্য মূলত তার প্রয়োজন পুনরায় অ্যাক্টিভ হয়ে গিয়েছে। মিং তার হার্ট ব্লাড দিচ্ছিল বোজাইয়ের আয়ু বৃদ্ধি করার জন্য। বোজাই মিংকে বাধা দিচ্ছিল তাকে হার্ট ব্লাড দিতে। মিং বলে একটু ভাবো তোমাকে এই অবস্থায় দেখে আমার কেমন লাগছে। তুমি তোমার চিন্তা না করে আমাকে না জানিয়ে কেন এই সোনালি বাজরা আমাকে দিয়েছিলে। মাস্টার এখন পর্যন্ত ডিউ গাছটি খুঁজে পাননি। বোজাই বলে কেন নিজের জীবনে ঝুঁকি নিচ্ছ, ডিউ গাছ ছাড়াই এই অ্যান্টিডোট বানানো যাবে না, তাই আমার বাঁচার কোনো উপায় নেই। মিং তাকে জোর করে তার হার্ট ব্লাড দিতে থাকে। মিং কান্না করে বলে আমি ভেবেছিলাম ছেলে ছদ্মবেশে আমার জীবন শেষ হয়ে যাবে, আমি কখনো নিজের আসল রূপে আসতে পারবো না, কাউকে ভালোবাসার অনুভূতিও কখনো অনুভব করতে পারবো না, কিন্তু তুমি সব বদলে দিয়েছ, আমি কি করে তোমাকে মরে যেতে দেখব। বোজাই ততক্ষণে অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। বোজাই বলে যা ব্লাড দিয়েছ তাই এনাফ। মিং বোজাইকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। বোজাই তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এদিকে সিতুলিং ডিউ গাছটিতে নিজের পাওয়ার দিয়ে কিছু একটা করছিল। তখনই তার আরও একটি ভাই এসে তাকে আঘাত করে বলে কি ভেবেছিলে তুমি সোনালি বাজরা বানাবে আর আমি বসে বসে দেখব। সিতুলিং বলে তুমি চাইলে এটা নিয়ে নিতে পারো। যখনই সে ডিউ গাছটি হাতে নেয় কালো ধোঁয়া তাকে ঘিরে ফেলে। সিতুলিং তাকেও মেরে গাছটি নিয়ে নেয়। এরপর সে তার ভাইয়ের আদিমাত্মাটিও এই ডিউ গাছের ভেতরে দিয়ে দেয়। এরপর সে তার বাবার কাছে আসে। জুসুই লর্ড তো খুবই খুশি হয়, কারণ সিতুলিং বোজার বডিতে এক ধরনের পয়জন দিয়েছে, যা তার বডিতে থাকা হেভেনলি গ্রিপ পয়জনকে অ্যাক্টিভ করে দিয়েছে। ইম্পেরর বলেন কিন্তু সেটা কি করে করেছো তুমি। সিতুলিং বলে প্রতিটা মানুষের একটা দুর্বল জায়গা থাকে, জিবুজাইয়ের দুর্বলতা হচ্ছে তার ভালোবাসা। ইম্পেরর হেসে বলেন ভালোবাসা, নিশ্চয়ই মিংশিয়ান তাই না। এই মিংশিয়ানের জন্যই জিবুজাই এত কষ্ট করেছে, সে তার রাজকীয় জীবন থেকে বঞ্চিত হয়েছে, এখন তাকে সে ভালোবাসে, এটা খুবই হাস্যকর। সিতুলিং বলে আপনার কাছে কি সকল ইমোশনই হাস্যকর মনে হয়। তার বাবা বলেন তুমি কি কোনো বিষয় নিয়ে আমার উপর অসন্তুষ্ট। সিতুলিং বলে আপনি নিজের পাওয়ার দিয়ে 100 বছর ধরে লড়াই করে বেঁচে রয়েছেন, আপনার উপর অসন্তুষ্ট হওয়ার সাহস আমার নেই। রাজা তো খুশি হয়ে যায়, তিনি বলেন এখন ডিউ গাছটি আমাকে ফিরিয়ে দাও, আমি সোনালি বাজরা বানিয়ে তোমার অংশেটুকু তোমাকে দিয়ে দেব, তোমার এত বছর স্পিরিচুয়াল ভেইনের স্বপ্ন পূরণ হবে। সিতুলিং বলে আমি আপনার এত বড় একটি কাজ করে দিয়েছি, তার প্রতিদান হিসাবে কি আমি ক্রাউন প্রিন্স টাইটেলটি পেতে পারি না। ইম্পারেটর রেগে বলেন তোমার সাহস হলো কি করে আমার সাথে দরদাম করার, ডিউ গাছটি দাও আমাকে। সিতুলিং বলে দুর্ভাগ্যবশত সেটি তো আমি আমার হার্টে সিল করে দিয়েছি, এখন কি আপনি আমাকে মেরে সেটা নিতে চাইবেন। ইম্পেরর তার হাত থেকেই সেই গাছটি নিয়ে নিতে চায়। হঠাৎই সিতুলিং অদৃশ্য হয়ে যায় আর ইম্পেররের হাতে এক ধরনের পয়জন দিয়ে দেয়। সিতুলিং বলে বাবা আপনি যদি আমাকে মারার আগে একবার দ্বিধাবোধ করতেন তাহলেও আমি আপনাকে এই পয়জনটা দিতাম না। ইম্পেরর বলেন তুমি আর সেই মহিলা দুজনেই বিশ্বাসঘাতক, তোমরা দুজনেই আমাকে ধ্বংস করেছ। সিতুলিং বলে আমার হাতে অলরেডি সোনালি বাজরা রয়েছে, তোমার সেজো ছেলেকেও আমি মেরে ফেলেছি, এখন তোমার একমাত্র শেষ বংশধর আমি। তুমি কিভাবে 6টি রাজ্যে আধিপত্য বিস্তার করতে চেয়েছিলে, তোমার পুরো প্ল্যান আমাকে বলো, তাহলে আমি তোমার জীবন ভিক্ষা দেব। ইম্পেরর বলতে শুরু করেন
100 বছর আগে তিনি একজনকে সব থেকে বেশি বিশ্বাস করে ঠকে গিয়েছিলেন, যাকে তিনি ভালোবাসতেন। ভেবেছিলেন দুজনে মিলে 6টি রাজ্যের উপর নিজের ক্ষমতা বিস্তার করবেন। 100 বছর আগের সিন দেখি, যেখানে ইম্পেররের প্রেমিকা, যার নাম লিন জিয়াও, ইম্পেররকে হার্ট বন্ড স্থাপন করতে বলেছিলেন। ইম্পেরর জানতেন না এই হার্ট বন্ড আসলে কি। লিন জিয়াও বলেছিলেন দুজনের মাঝে এই হার্ট বন্ড স্থাপন করলে রক্তপিপাসু দানব আরও বেশি শক্তিশালী হয়ে যাবে, আমরা আরও বেশি পাওয়ারফুল হব। কিন্তু সেই ইম্পেররকে মিথ্যে বলে এই হার্ট বন্ড দিয়ে রক্তপিপাসু দানবদের সিল করে দিয়েছিল, আর আমার সবথেকে পাওয়ারফুল হওয়ার স্বপ্ন ভেঙে দিয়েছিল, যার জন্য আমি আমার ভালোবাসার মানুষটিকে নিজ হাতে মেরে ফেলেছিলাম। ইম্পেরর চাওইয়ানকে বলে সত্যিকারের ক্ষমতা পেতে হলে ইমোশন রাখতে নেই, যেমন আমি তাকে বিশ্বাস করে ঠকে গিয়েছিলাম। চাওইয়ান তার বাবাকে অজ্ঞান করে দিয়ে সিংহাসনে গিয়ে বসে। সে বলে, আমি বুঝতে পেরেছি কেন তুমি আমাদের সাথে এমন আচরণ করো, তাই আমি তোমাকে মারতে পারলাম না, তবে আমি তোমার মতো হতে পারবো না। আমার ইমোশন আমাকে কখনোই দুর্বল করতে পারবে না। এরপর দেখি 6টি রাজ্যের বার্তা পাঠানো হয়েছে। জুসুই রাজ্যের নতুন ক্রাউন প্রিন্স চাওইয়ান, আর 6টি রাজ্য থেকে বিলুপ্ত হয়ে যাওয়া ডিউ গাছটি রয়েছে তার কাছে। এদিকে মিংয়ের বাবাও চলে এসেছে। মিং বলে, আমি মাত্র শুনেছি জুসুই রাজ্যে চাওইয়ানের কাছে ডিউ গাছ রয়েছে, আমি সেখানে যাচ্ছি। তার বাবা বলে, এই ছেলে ভীষণ চালাক, সে তোমাকে ফাঁদে ফেলতে চাইছে নিশ্চয়। যখন সে সিতুলিং পরিচয় ছিল তখনও সে আমাকে বোকা বানিয়ে সোনালি বাজরা তৈরিতে কী কী প্রয়োজন সব জেনে নিয়েছিল। তার কাছে ডিউ গাছ থাকলে সে নিজেই এখন এটা বানিয়ে ফেলেছে। মিং বলে, তার টার্গেট তো আমি, যদি সে আমার জন্য মৃত্যুর ফাঁদও বানিয়ে রাখে তবু আমাকে যেতে হবে জিবুজাইকে বাঁচানোর জন্য। তার বাবা তাকে আর বাধা দেয় না। এরপর দেখি মিং জুসুই প্রাসাদে চলে এসেছে। চাওইয়ান তাকে দেখে বেঁধে ফেলে। মিং বলে, তোমাকে কি নামে ডাকবো, সিতুলিং নাকি চাওইয়ান? সে বলে, যে নামে তোমার ডাকতে ইচ্ছে করে। মিং বলে, ভালোই তো ছিলে পরিচয় গোপন করে, কেন ফিরে এলে এই অভিশপ্ত রাজ্যে, তাও আবার রাজ্যের হাল ধরার জন্য? সিতুলিং হেসে বলে, সেসব না হয় বাদ দেই, তুমি ভীষণ বুদ্ধিমান, নিশ্চয়ই বুঝতে পেরেছ বোঝাইয়ের এই অবস্থা আমি করেছিলাম, আর আমার কাছে ডিউ গাছ রয়েছে 6টি রাজ্যে। এই প্রচারটিও আমি করেছি তোমাকে ফাঁদে ফেলার জন্য, সেটাও তুমি জানো, তবু কেন এলে? তার জন্য তুমি সব করতে পারো, তাই না? সে মিংকে অজ্ঞান করে দেয়। এরপর দেখি মিং আর সে বিয়ের সাজে, মানে আজ তাদের বিয়ে। মিং চাওইয়ানকে বলে, আমি তোমার বাবার এত বড় একজন প্রতিদ্বন্দ্বী, কিংগন প্রতিযোগিতার আগে তুমি আমাকে সরিয়ে ফেলার বদলে বিয়ের মতো হাস্যকর কাজ করছো। ইয়ান বলে, কিন্তু এই সব কিছুর থেকে আমার কাছে এই বিয়েটাই বেশি গুরুত্বপূর্ণ। সে মিংয়ের ছোটবেলায় তাকে দেওয়া যুদ্ধা ব্যাজটি মিংকে দিয়ে বলে, তুমি যদি চাও শুধু ডিউ গাছ কেন, আমার সব কিছুই তোমাকে দিয়ে দেব, তার জন্য তোমাকে আমায় বিয়ে করতে হবে। মিং বলে, তোমার হাতে আমি স্পিরিচুয়াল ব্রেন দেখেছি, যেহেতু তোমার পাওয়ার পেয়ে গিয়েছ তাই তোমার আর ডিউ গাছের প্রয়োজন নেই, সেটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে একবার না 1000বার বিয়ে করতেও রাজি আছি। চাওইয়ান মিংয়ের গলা চেপে ধরে বলে, তুমি আমাকে এত কষ্ট কেন দাও, আমি এক সময় তোমার জন্যই বেঁচে ছিলাম। মিং বলে, এক সময় মানে কি, এখন কি তুমি নিজের জন্য বেঁচে আছো? চাওইয়ান বলে, আমি চাই তুমি সারা জীবন আমার পাশে থাকো। সে মিংকে কিস করতে চায়, তখনই মিং বলে ওঠে, তাহলে আমাকে জুসুই রাজ্যের ক্রাউন প্রিন্স হতে দাও। চাওইয়ান বলে, ঠিক আছে, এখানে অন্তত তোমাকে পাতাল রাজ্যের মতো নিজেকে প্রমাণ করতে পরীক্ষা দিতে হবে না, ইয়াঙ্গন রাজ্যের মতো তোমাকে ত্যাগ করা হবে না, আমি তোমাকে ভালোবাসি, এখন থেকে তুমি আমার সাথেই এখানে থাকবে। মিং বলে, এটা ভালোবাসা নয়, কেউ কাউকে ভালোবাসলে কি করে তার ভালোবাসার মানুষের কাছের মানুষদের কষ্ট দিতে পারে? চাওইয়ান বলে, কে তোমার কাছের মানুষ, জিবুজাই? সে রেগে বলে, তুমি কেন আমাকে ভালোবাসো না? নাম, পরিচয়, পাওয়ার সবই আছে, কেন তুমি তাকেই বেছে নিয়েছ? কেন আমাকে ভালোবাসতে পারো না? সে আবারও মিংকে কিস করতে চায়, তখন মিং তার রূপ বদলে ফেলে। আসলে এটা বোঝাই ছিল। এটা দেখে তো চাওইয়ান ভীষণ রেগে যায়। বোঝাই বলে, চলো কন্টিনিউ করো। মিং যখন তার বাবার সাথে কথা বলছিল এখানে আসার জন্য, তখন সেখানে বোঝাই চলে আসে, আর সে মিংকে বলে, তোমার একা যাওয়া বিপজ্জনক, আমি যাব তোমার রূপ নিয়ে। চাওইয়ান আমার সাথে থাকবে, সে সুযোগে তোমরা প্রাসাদ থেকে ডিউ গাছটি খুঁজে বের করবে। বোঝাই বলে, তুমি আমাদের ফাঁদে ফেলেছ, আর আমরা তোমায়। আবারও বোঝাইয়ের শরীর খারাপ হয়ে যায়। সেটা দেখে চাওইয়ান বলে, তোমার বডিতে পয়জন অলরেডি অ্যাক্টিভ,
তোমার কি মনে হয় এই অবস্থায় তুমি আমার সাথে লড়াই টিকতে পারবে? তাদের ফাইট শুরু হয়। বোঝাই অনেক কষ্টে নিজেকে প্রোটেক্ট করে। এরপর সেখানে মিং চলে আসে আর সে চাও ইউয়ানকে অ্যাটাক করে। মিং বোঝাইয়ের হাত ধরে বলে, চাও ইউয়ান, আমার বডিতে থাকা হেভেনলি গ্রিপ পয়জন রিমুভ হয়ে গিয়েছে সোনালি বাজরা দিয়ে। তাই তুমি নিশ্চয়ই আমার সাথে লড়াই করার জন্য আমার সমকক্ষ নও। চাও ইউয়ান বলে, তাহলে জিবুজাইয়ের কাছে শুরু থেকেই সোনালি বাজরা ছিল, কিন্তু তুমি আমাকে মিথ্যে বলেছিলে। তোমরা দুজন একে অপরের জন্য মরতেও পারো, তাই না? একদম পারফেক্ট জুটি তোমাদের। বলে সে কান্না করতে থাকে। অভিনয়ের কান্না আর কি। সে বলে, তোমাদের একসাথে দেখা আমার কাছে মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাদায়ক। তখনই মিংদের নিয়ে আসা ডিউ গাছ অনুসন্ধানী পোকাটি চাউয়ানের বুকের কাছে চলে আসে। মানে সেই ডিউ গাছটি তার হার্টে রয়েছে। চাউয়ান ছুরি দিয়ে নিজের ভেতর থেকে ডিউ গাছটি বের করে। সে বলে, এটা তোমাদের খুব বেশি প্রয়োজন, তাই না? আমি এটা তোমাদের চোখের সামনে ধ্বংস করে দেব। সে ডিউ গাছটি নষ্ট করে দিতে চাইলে মিং তাকে আঘাত করে সেটা নিয়ে পালাতে চায়। চাউয়ান পিছন থেকে তাদের আবারও আক্রমণ করে। বোঝাই চাউয়ানের সাথে লড়াই করে দুর্বল হয়ে পড়লে মিং তার স্পিরিচুয়াল ধনুক দিয়ে চাউয়ানকে আঘাত করে। সেই সময় মিংয়ের ছোটবেলায় চাউয়ানকে দেওয়া ব্রেসলেটটিও ভেঙে যায়। সেখানে 27 সিও চলে আসে। চাউয়ান অনেক আহত হয়ে যায়। তাই মিং তার পাওয়ার দিয়ে তাকে কিছুটা স্বাভাবিক করে। বোঝাই সিও আর 27কে নিয়ে চলে যায় বাইরে মিংয়ের জন্য অপেক্ষা করতে। মিং চাউয়ানকে বলে, আমি তোমাকে ছোটবেলা বলেছিলাম তুমি একদিন তোমার স্পিরিচুয়াল ভেইন অর্জন করতে পারবে। তখন তুমি কিগুন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আজ তুমি সব পেয়েছ, তবু তুমি এই অভিশপ্ত জীবনটাই বেছে নিয়েছ। আজ থেকে তোমার আর আমার রাস্তা আলাদা। মিং চলে যায়। চাও ইউয়ান একটা ভিলেন স্মাইল করে। এরপর দেখে মাস্টার ডিউ গাছ আর অন্যান্য উপকরণ দিয়ে সোনালি বাজরা তৈরি করে ফেলে। মিং বোঝাইকে সোনালি বাজরা খাওয়াতে চাইলে সিও বাধা দিয়ে বলে, সাথে সাথে এটা বানিয়ে রিফাইন না করে এভাবে খাওয়ালে এটার সাইড ইফেক্টে অনেক বেশি যন্ত্রণা হতে পারে। তাই এটা স্পিরিচুয়াল শিরা দিয়ে শরীরে প্রবেশ করাতে হবে। এতে করে লর্ডের কিছুটা যন্ত্রণা কম হবে। সোনালি বাজরা বোঝাই শরীরে প্রবেশ করানোর সাথে সাথে তার মুখ থেকে ব্লাড বের হতে শুরু করে। মিং বলে, এটা কেন হচ্ছে? সিও বলে, মূলত এই সোনালি বাজরা তার ভেতর থেকে পয়জন রিমুভ করছে, তার পেনের জন্য এমনটা হচ্ছে। মিং বলে, কিন্তু বোঝাই যখন আমাকে সোনালি বাজরা পেন কেকে মিশিয়ে খাইয়েছিল তখন তো আমার কোনো পেন হয়নি। সিও বলে, কারণ লর্ড আপনাকে এই কষ্ট পেতে দেননি। তিনি তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে নিজে এটা রিফাইন করে আপনাকে দিয়েছিল। সে যন্ত্রণা তিনি সহ্য করেছিলেন, আপনি অনুভব করেননি। আজ আমি আপনাকে সত্যিটা বলবো, লর্ড আপনার সাথে কখনোই সম্পর্ক ছিন্ন করেননি। তিনি আপনার থেকে দূরেও যেতে চাননি। তিনি হেভেনলি গ্রিপ পয়জনে আক্রান্ত, তাই ভেবেছেন তিনি তো মারাই যাবেন। তাই তিনি গোপনে স্কাই শ্যালো টেকনিকটি শিখেছেন, যেটার জন্য তার জীবন স্যাক্রিফাইস করতে হবে। এই স্কাই শ্যালো ধ্বংস না করলে 6টি রাজ্য ধ্বংস হয়ে যাবে। তাই তিনি আপনার থেকে দূরে সরে যেতে চেয়েছেন। কিন্তু তিনি আপনাকে সত্যিই খুব ভালোবাসেন। মিং এসব শুনে তো আরও ইমোশনাল হয়ে যায়। সিও আর 27 মাস্টারকে বলে যে বোঝার জন্য মেডিসিন তৈরি করতে হবে। মাস্টার বলে, তোমরা যাও, আমি এখানেই আছি। 27 বলে, সিও এত চালাক নয়, আপনাকে যেতে হবে। তারা মূলত মিংয়ের বোঝাইকে একান্ত সময় কাটানোর জন্য মাস্টারকে টেনে নিয়ে চলে যায়। বেশ কিছুক্ষণ পর বোঝাইয়ের জ্ঞান ফিরে। মিং অভিমান করে বসে রয়েছে। বোঝাই কারণ জিজ্ঞেস করলে সে বলে, তাকে আগে কেন বলেনি সে নিজেই সোনালি বাজার রিফাইন করে তাকে খেতে দিয়েছিল, তাই তার কষ্ট হয়নি। এমনকি তার জন্য ধ্বংস করে দেওয়া মায়ের জগৎটিও তাকে পুনরায় তৈরি করতে হয়েছে। এই সবের জন্যই তো তার প্রয়োজন আবারও অ্যাক্টিভ হয়ে গিয়েছে। বোঝাই বলে, এই সিওর পেটে কোনো কথাই গোপন থাকে না। মিং বলে, কেন গোপন থাকবে? তুমি আমাকে না জানিয়ে স্কাই শ্যালো ভাঙার জন্য গোপনে প্র্যাকটিস করেছ। এর জন্য তুমি তোমার নিজেকে স্যাক্রিফাইসও করতে চেয়েছ। বোঝাই বলে, এই সিদ্ধান্ত আমি অনেক আগে নিয়েছিলাম। এটা তোমাকে জানানো বেশি প্রয়োজনীয় নয়। এদিকে মাস্টার মেডিসিন নিয়ে আসছিল। মিং তা দেখে চারপাশে পর্দা ঝুলিয়ে দেয়। এটা দেখে মাস্টার সেন ভিতরে যেতে চাইছিলেন। তিনি তো কিছুতেই নিজের মেয়েকে জিবুজাইয়ের সাথে উল্টোপাল্টা কিছু হতেই দেবেন না। সিওর 27 জোর করে মাস্টারকে টেনে নিয়ে চলে যায়। বোঝাই মিংকে বলে, তুমি আমাকে এভাবে আটকে রাখতে পারো না। আমার হেভেনলি গ্রিপ পয়জন রিমুভ হয়ে গিয়েছে। এখন আমি তোমার সাথে ঝগড়া করতে চাইছি না। মিং বলে, তুমি কি একবারও আমার কথা ভেবে দেখেছ? তুমি মারা গেলে আমি কি করে বাঁচব? বোঝাই বলে, তুমি বাঁচতে পারবে। তুমি যুদ্ধের দেবী, 7বার টুর্নামেন্ট বিজয়ী মিংশিয়ান তুমি। একবার এই স্কাই শ্যালো ধ্বংস হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। তোমার পরিবার থাকবে, বন্ধু বান্ধব থাকবে, নতুন কোনো ভালোবাসার মানুষও আসবে তোমার জীবনে। মিং বলে, আমি অন্য কাউকে চাই না আমার জীবনে।
আমি যখন প্রথম তোমার কাছে এসেছিলাম তখন আমার কিছু গোপন উদ্দেশ্য ছিল। আমরা শুধু একে অপরকে পরীক্ষা করে গিয়েছি, কেউ কাউকে বিশ্বাস করিনি। একসাথে অনেক বিপদের মুখোমুখি হয়েছি। তখন আমি তোমাকে সত্যি বলতে পারিনি, কারণ আমি শুরু থেকেই মিথ্যে বলেছিলাম। কিন্তু এখন থেকে ভবিষ্যতে তুমি আমার সাথে সব সত্যি বলতে পারো। আমরা দুজনে একসাথে সব সমস্যার সমাধান করব। আমি তোমার সাথে বাঁচতে চাই। তখন বোজাইয়ের মিংয়ের সাথে তার অতীতের কিছু মুহূর্ত মনে পড়ে, যখন তারা কেউ কাউকে ভালোবাসতো না, তবু একে অপরের সাথে সারা জীবন থাকার প্রতিজ্ঞা করে কত বিপদের মোকাবিলা করেছিল। বোজাই স্মাইল করে দৌড়ে এসে মিংকে জড়িয়ে ধরে। মিং তো কান্নাই করে দেয়। এদিকে চাউয়ানকে দেখি সে শাওয়ার নিচ্ছিল। তখনই তার ভেতরে থাকা দানবটি বলে ওঠে, তুমি কি খেয়াল করে দেখেছ? তোমার বাবা ভাইরা তোমার আসল শক্তি দেখতে পেলেও বোজাই দেখেনি। সে তোমাকে তার যোগ্য প্রতিপক্ষ হিসাবেও দেখে না। মিংও তোমাকে নিয়ে খুব বেশি ভাবে না। তুমি কি এটা মেনে নিতে পারবে? তুমি আমার সাথে মিশে যাও। তোমার আত্মা, চিন্তা, চেতনা সব আমার দখলে দিয়ে দাও। আমি তোমার স্কাই শ্যালো অ্যাক্টিভ করার জন্য মায়াময় হত্যার কৌশল দিয়ে সাহায্য করব। এরপর তুমি পুরো দুনিয়ার সব থেকে শক্তিশালী হয়ে যাবে, আর এই 6টি রাজ্য নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে। চাও ইউয়ান নিজের আত্মা আর শরীর রক্তপিপাসু দানবের কাছে উৎসর্গ করে দেয়। এখন থেকে সে চাইলেও তার নিজের শরীরের নিয়ন্ত্রণ সে রাখতে পারবে না। দানবটি যা চাইবে তাই হবে। এদিকে মাস্টার মিং আর বোজাইকে বলছিল, আমি সমস্ত প্রাচীন গ্রন্থ পড়েছি। এই স্কাই শ্যালো সম্পর্কে তেমন কিছু বলা নেই। এটা খুবই রহস্যময় একটি শ্যালো। মিং বলে, সিতুলিংয়ের কাছে সোনালি বাজরা আর হেভেনলি গ্রিপ পয়জন দুটোই রয়েছে। সে চাইলে কিঙ্গন প্রতিযোগিতার সময় স্কাই শ্যালো অ্যাক্টিভ করতে পারবে। আর তখন স্বর্গের 9টি দরজা খুলে গেলে সমস্ত আশীর্বাদের বৃষ্টি জুসু রাজ্য নিয়ে নিতে পারে। আমাদের কোনো উপায় বের করতে হবে। সিতুলিং তাদের কাছে একটি মেসেজ পাঠিয়ে দেয়। সেখানে সে বলেছে, মিং, আমি তোমাকে দেখাবো একজন পুরুষ ঠিক কতটা পাওয়ারফুল হতে পারে। দেখা হবে আমাদের কিঙ্গন প্রতিযোগিতায়। এরপর মিং আর বোজাই আসে তিয়ানজির কাছে। তারা তিয়ানজিকে সিতুলিংয়ের আসল পরিচয় জানায়। তিয়ানজি বলে, চাউয়ান ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকে জুসুই রাজাকেও আর দেখা যায়নি। মিং বলে, হ্যাঁ, চাউয়ান নিজেই নিজেকে ক্রাউন প্রিন্স ঘোষণা করেছে, মানে এখন সে নিজেই জুসুই রাজ্য শাসন করছে। 100 বছরে মাত্র একবার স্কাই শ্যালো অ্যাক্টিভ করা যায়। যদি সিতুলিং একবার তা করে ফেলতে পারে, তাহলে আশীর্বাদের বৃষ্টি সব সময় জুসুই রাজ্যের দখলে থাকবে। এরপর তারা বাকি 5টি রাজ্য আক্রমণ করবে। তখন পাতাল রাজ্যের সুরক্ষা বেরিয়ারও রাজ্য বাঁচাতে পারবে না। তিয়ানজি ভয় পেয়ে বলে, এখন তোমাদের পরবর্তী কি প্ল্যান রয়েছে? বোজাই বলে, এই স্কাই শ্যালো একমাত্র আমি ভাঙতে পারবো। আমার নিজেকে স্যাক্রিফাইস করতে আমি প্রস্তুত। মিং রেগে বলে, বাজে কথা বলা বন্ধ করো। মিং তিয়ানজিকে অনুরোধ করে এমন কোনো উপায় বের করতে যাতে করে কিংগন টুর্নামেন্টে ফাইনালে পাতাল রাজ্য আর ইয়াংওয়ান রাজ্য উঠতে পারে। সে সময় আমার বাবা 27 আর সিও লুকিয়ে জুসুই রাজ্য থেকে স্কাই শ্যালো সকল রেকর্ড খুঁজে বের করবে। তিয়ানজি বলে, ঠিক আছে, আমরা ঠিক কোনো না কোনো উপায় পেয়ে যাব। এরপর বোঝায় তার সহযোদ্ধাদের বলে স্কাই শ্যালোর ব্যাপারে। যদি তারা এটা আটকাতে না পারে, তাহলে ইয়াংওয়ান রাজ্য সহ বাকি 5টি রাজ্য জুসুই রাজ্যের কৃতদাস হয়ে যাবে। বোজাই বলে, আমি জানি তোমাদের মধ্য থেকে অনেকে মিংশিনের সাথে থেকে জুসুই রাজ্যের হয়ে কাজ করেছ। যদি তোমরা জুসুই রাজ্যকে ভয় পাও, তাহলে তোমরা যুদ্ধপথ থেকে যে কোনো মুহূর্তে বহিষ্কার হতে পারো। চিরকালের জন্য ইয়াংওয়ান রাজ্য ছেড়ে যেতে হবে। আমি তোমাদের জোর করছি না এ লড়াইয়ে যেতে। একজন বলে ওঠে, আপনি ক্রাউন প্রিন্স বলে যা খুশি তাই করতে পারেন না। বোজাই বলে, এটা 6টি রাজ্যের নিরাপত্তার প্রশ্ন। আমি সিরিয়াস। প্রতিযোগিতায় আমি মারাও যেতে পারি, কারণ আমার জীবন স্যাক্রিফাইস করলেই এই 6টি রাজ্য বাঁচাতে পারবো। তাই আমার মৃত্যুর পরবর্তীতে তোমাদের এ রাজ্যের নেতৃত্ব দিতে হবে। এটা শুনে সবাই তাদের ভুল বুঝতে পারে। তারা সবাই বোজাইয়ের সাথে লড়াই করতে রাজি হয়ে যায়। তারা সবাই বলে, এতদিন আমরা যত ভুল করেছি সব শুধরানোর এই সুযোগে আমরা আমাদের রাজ্যকে রক্ষা করব। এরপর কিংগন প্রতিযোগিতা শুরু হয়। বলা হয়, এই প্রতিযোগিতায় যে রাজ্য হেরে যাবে তারা নিম্ন স্তরের রাজ্যে পরিণত হবে। সকল দর্শকরা তাদের নিজেদের রাজ্যকে সাপোর্ট করছিল। সেখানে সকল রাজ্যের ইম্পেররেরা উপস্থিত ছিল। ভেতরে মিং আর বোজাই লড়াই করছিল। মিং বলে, আমাদের এমনভাবে ফাইট করতে হবে যেন সত্যিই আমরা লড়াই করছি। মূলত তারা সব প্ল্যান করে লড়াই করছে একে অপরের সাথে। তাদের মতো ইয়াংওয়ান ও পাতাল রাজ্যের অন্য সকল সৈন্যরা এভাবেই ফাইট করছিল। হঠাৎই মিং আর বোজাই গায়েব হয়ে যায় আগের বারের মতো। এরপর তারা দুজনেই দুটো চাবি নিয়ে ফিরে আসে, মানে এই রাউন্ডে দুজনে বিজয়ী হয়েছে। ম্যাচ ড্র হয়।
সবাই তো অবাক হয়ে যায়, গত 100 বছরে কখনো এমন দুই রাজ্য একসাথে বিজয়ী হয়নি। তিয়ানজি বলে, এখন কি ইয়াংগুয়ান রাজ্যের ইম্পেরর আপার রিয়েলম হিসাবে মেনে নেবেন পাতাল রাজ্যকে? ইয়াংগুয়ান ইম্পেরর বলে, ভেবেচিন্তে কথা বলুন, একসাথে দুটো আপার রিয়েলম হয় না। আম্পায়ার ঘোষণা করে পাতাল রাজ্য আর ইয়াংগুয়ান রাজ্য আবারও একে অপরের সাথে লড়াই করবে। তবে এখন জুসুই রাজ্যেরও আরও একটি ম্যাচ শুরু হবে। এদিকে আমরা 27 সিওয়ার মাস্টার শ্যানকে দেখতে পাই। স্কাই শ্যালো প্রাচীন ডকুমেন্টস খুঁজতে জুসুই প্রাসাদে এসেছে তারা। মাস্টার শ্যান, শিও আর 27কে বলে তারা যেন মাস্টার শ্যানের পিছন পিছন আসে, আর নয়তো তারা বাচ্চা ছেলে, যে কোনো বিপদে পড়তে পারে। এদিকে পাতাল রাজ্য আর ইয়াংগুয়ান রাজ্যের পুনরায় ম্যাচ শুরু হয়। তবে বারবারই তারা ম্যাচ ড্র করছিল। 5বার একই ড্র হওয়ায় দর্শক সহ আম্পায়ার সবাই ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় ইয়াংগুয়ান রাজ্য আর পাতাল রাজ্য দুটোই ফাইনালে যাবে। মানে এখন ফাইনালে 4টি দল রয়েছে। এদিকে দেখি চাও ইউয়ানকে। একজন সৈন্য এসে কানে কানে কিছু একটা বলে, যা শুনে সে একটা ভিলেন স্মাইল করে। তিয়ানজি তার সৈন্যদের সামনে অ্যানাউন্স করছিল ফাইনালে থাকা 4টি রাজ্যের নাম, জুসুই, পাতাল, ইয়াংগুয়ান আর লিবো। তবে তারা যে সবকিছু প্ল্যান করেছে তা নিয়ে তাদের ভীষণ হাসি পাচ্ছিল। আর তাদের এই প্ল্যানে সাহায্য করেছে জংতের হাজবেন্ড জংতিয়াও। এদিকে সিও আর 27 একটি বক্স খুঁজে পায়। 27 সেই বক্সটি নিতে চাইলে তার হাত আটকে যায়। মাস্টার শ্যান এসে তার হাত সেখান থেকে ছাড়িয়ে দেয়। 27-এর হাত পুড়ে গিয়েছিল। এরপর মাস্টার তার পাওয়ার দিয়ে সেই বক্সটি খুলে দেয়। ভিতরে আগুন জ্বলছে। 27 আর সিও মাস্টার শ্যানকে এই আগুনে হাত দিতে নিষেধ করলেও তিনি নিজের হাত দিয়ে ভেতর থেকে কিছু ডকুমেন্টস বের করেন। মূলত এই আগুন দিয়ে এই ডকুমেন্টসগুলোকে সুরক্ষিত রাখা হয়েছিল। মাস্টার শ্যানের হাতটাও পুড়ে গিয়েছিল। এরপর তারা চলে আসে। এদিকে ম্যাচ জিতায় তিয়ানজি বারবিকিউ ট্রিট দিয়েছে। চেক বলে, প্রতি বছরই এভাবে পাতাল রাজ্য আর ইয়াংগুয়ান রাজ্য একসাথে ফাইনালে গেলে খুব ভালো হবে। তারা সবাই হাসছিল। তখনই সেখানে চলে আসে সিও আর 27। মাস্টার শ্যান ততক্ষণে ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। বোঝা এসে পরীক্ষা করে দেখে বলে, হয়তো মাস্টার শ্যানের এই হাতটি আর কখনোই ভালো হবে না। মিং তো কান্না করে দেয়। তা দেখে তার বাবা বলে, আরে তোমরা কাঁদছো কেন? আমার এক হাত অকেজো হলেও আমি তো বেঁচে রয়েছি। মিং কান্না করে বলে, এই সময়ে তোমার মজা করতে মন চাইছে? তার বাবা বলেন, আমি স্কাই শ্যালো ডকুমেন্টস খুঁজে পেয়েছি। বোজাই বলে, আমি মাস্টার শ্যানের জন্য মেডিসিন বানাতে যাচ্ছি। এরপর বোজাই মিংকে বলে, মাস্টার শ্যানের হাতটি আর কখনোই রিকভার হবে না। তবে আমি ওনার জন্য আর্টিফ্যাক্ট বানাবো, যেন তিনি সব কাজ সহজেই করতে পারেন। মিং কান্না করছিল। সে বোজাইকে বলে, আমাদের কাছে স্কাই শ্যালো ডকুমেন্টস রয়েছে। যেভাবেই হোক এটা ধ্বংস করে চাও ইউয়ান আর তার বাবার চক্রান্ত বানচাল করতে হবে। মিং কান্না করে বোজাইকে বলে, আমাদের সামনে অনেক কঠিন লড়াই। আমি এত বছর পর আমার সব প্রিয়জনদের পেয়ে আর হারাতে চাই না। আমি তোমাকে হারাতে চাই না। বোজাই বলে, যখন আমি পাতাল রাজ্যে ছিলাম আমি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য সব কিছু স্যাক্রিফাইস করতে রাজি ছিলাম। কিন্তু এখন আমি সত্যিকারে ভালোবাসা বুঝেছি। আমিও কখনোই তোমাকে হারাতে চাই না। তারা দুজনে দুজনকে জড়িয়ে ধরে। এদিকে তিয়ানজিকে ভীষণ মন খারাপ দেখে ইয়ান তার পছন্দের ফুল এনে তিয়ানজির চুলে গুজে দেয়। তিয়ানজি খুশি হয়ে ইয়ানকে বলে, আমাকে একটা কথা দাও। তুমি ইয়াংচু, চেং, মিং, জি বোঝাই সবাইকে সেফলি টুর্নামেন্ট থেকে বাড়ি ফিরিয়ে আনবে। ইয়ান ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। এদিকে চাও ইয়ান তার বাবাকে বলে, ইয়াংগুয়ান রাজ্য আর পাতাল রাজ্য মিলে চালাকি করে তারা দুটো রাজ্যই ফাইনালে গিয়েছে। তারা স্কাই শ্যালো অ্যাক্টিভ হওয়া থেকে আটকানোর চেষ্টা করছে। আমি তোমার স্কাই শ্যালোর সকল ডকুমেন্টস পড়ে নিয়েছি। আমি স্কাই শ্যালো অ্যাক্টিভ করব। তোমার সকল ইচ্ছা আমি পূরণ করব। আসলে ইম্পেরর ভেতরে প্রাণ রয়েছে, প্যারালাইজডের মতো আর কি। তিনি কিছুই বলতে পারেন না। শুধু শুধু ওনাকে বসিয়ে রেখে এসব বলছে এই চাউয়ান আসলে একটা সাইকো। এরপর কিগুন প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ হবে আজ। মিং বোজাই লিবু রাজ্যের সৈন্যদের বলে, জুসুই রাজ্য যেন সাধারণ মানুষের কোনো ক্ষতি করতে না পারে, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। এই লিবু রাজ্যের সৈন্যদের লিডার মূলত জংতাইয়ের বর জিংতিয়াও। চেং বলে, এসব দায়িত্ব তোমাদের আমাকে দেওয়া উচিত। আমি সবাইকে প্রোটেক্ট করব। এটা শুনে তো সবাই হেসে ফেলে। এরপর ফাইনালিস্ট 4 দলকে ডাকা হয়। চাউয়ানকে দেখে বোজাই মিংদের বলে, সবাই সাবধানে থেকো। সে পুরোপুরি রক্তপিপাসু দানবের এনার্জি অ্যাবজর্ব করেছে। চাউয়ান বলে, তোমরা সবাই মরার জন্য প্রস্তুত তো? এরপর বোজাই আর তার মাঝে লড়াই শুরু হয়। যেহেতু চাউয়ান রক্তপিপাসু দানবের জন্য অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে, তাই জি বোজাই তার সাথে লড়াই করে পারছিল না। তাই মিং বোজাইকে তার পাওয়ার দিয়ে শেল্টার
শেল্টার দিচ্ছিল। সেই সাথে চিয়াং ইয়াংচু ইয়ানও বোজাইকে সাহায্য করছিল। হঠাৎই সূর্য ডুবে চারদিক অন্ধকার হয়ে যায়। চাও ইউয়ান স্কাই শেলু অ্যাক্টিভ করার জন্য তার ইউলেশন পাওয়ার ব্যবহার করে সেখানে থাকা সকল ইমোর্টালদের আদিমাত্রা শোষে নিয়ে স্কাই শেলুর ভেতরে প্রবেশ করাচ্ছিল। সে বোজাইয়ের উপর পাওয়ারফুল একটি অ্যাটাক করে বলে, তোমাদের সকলের এই পাওয়ার নিয়ে আমার সাথে লড়াই করতে এসেছো? কি বোকা তোমরা। এরপর মিং আর বোজাই একটি ফরমেশন ক্রিয়েট করে। মাস্টার শ্যানের বলা কথা অনুযায়ী তারা এই ফরমেশন দিয়ে স্কাই শেলু সিল করার চেষ্টা করে। চাওয়ান বলে, তোমাদের কি সত্যি মনে হয় এভাবে তোমরা স্কাই শেলু ধ্বংস করতে পারবে? সে তার পাওয়ার দিয়ে স্কাই শেলু আবারও অ্যাক্টিভ করে দেয়। সে বলে সকলের স্পিরিচুয়াল পাওয়ার সে শোষে নিয়ে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল হবে সে, আর সবার আদিমাত্মা দিয়ে স্কাই শেলু চিরকালের জন্য অ্যাক্টিভ করে ফেলবে। মিং বলে, চাও ইউয়ান, তোমার বডি এত পাওয়ার কন্ট্রোল করতে পারবে না। শেষ পর্যন্ত তুমি নিয়ন্ত্রণ হারিয়ে নিজে ধ্বংস হয়ে যাবে। এটা শুনে তো সে হাসতে শুরু করে। বোজাই মিংকে বলে, চাও ইউয়ান নিজেকে শক্তিশালী করাতে স্কাই শেলুর সাথে নিজেকে মিশিয়ে নিয়েছে। এর মানে এখন তাদের দুজনের ভাগ্যও একই হয়ে গিয়েছে। স্কাই শেলু ধ্বংস হয়ে গেলে সেও মারা যাবে। আমি ছোট থেকে যখন আমার স্পিরিচুয়াল ভেন ছিল না, তখন সবাই আমাকে পায়ের নিচে রাখতো। তখন থেকে আমার ইচ্ছে ছিল আমি একদিন তোমার মতো শক্তিশালী যোদ্ধা হব। আমি পৃথিবীর সব থেকে পাওয়ারফুল হয়ে যাব। সে আবারও মিং আর বোজাইয়ের সাথে লড়াই করতে শুরু করে। এদিকে সকল সৈন্যদেরও আদিমাত্মা বের করে নেওয়া হয়েছে। ইয়ান ইয়াংচু চ্যাংয়েরও আদিমাত্মা বের হয়ে গিয়েছে। মিং আর বোজাই দেখে চারদিক শান্ত হয়ে গিয়েছে। সকল দুর্বল স্পিরিচুয়াল পাওয়ার সম্পন্ন ইমোর্টাল মারা গিয়েছে। বোজাই বলে, সে এখন অনেক পাওয়ারফুল, তার সাথে এভাবে লড়াই করে আমরা পারবো না। সে সবার স্পিরিচুয়াল পাওয়ার শুষে নিচ্ছে। সকল আদিমাত্মা স্কাই শেলুতে হারিয়ে যাওয়ার আগে আমাদের এটা ধ্বংস করতে হবে। মিং বোজাইকে বলে, তুমি তো নিজেকে স্যাক্রিফাইস করতে চেয়েছিলে, এখন সেটারই সময় এসেছে। এরপর ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে মিং বোজাইকে বলেছিল যদি জীবন স্যাক্রিফাইস করতে হয় তাহলে তারা দুজন একসাথেই স্যাক্রিফাইস করবে। যদিও বোজাই মিংকে বিপদে ফেলতে রাজি হয় না, তবুও মিং তাকে অনেক জোরাজোরি করে রাজি করিয়ে নেয়। এরপর বোজাই বলে, আমরা বাঁচলে একসাথে বাঁচবো। মিং বলে, মরলেও একসাথেই মরবো। এরপর তারা দুজনেই সেই স্কাই শেলের ভিতরে যেতে শুরু করে, যেটা দেখে চাও ইউয়ান বলে, মিং এমনটা করো না, তুমি মারা যাবে। সে নিজেকে আটকাতে চাইছিল, কিন্তু তার ভিতরে থাকা দানবটি বলতে থাকে, তুমি এখন পাওয়ার শোষণ থামিয়ে দিলে তুমি মারা যাবে। তুমি কি তাদের জন্য নিজেকে শেষ করে দিতে চাইছো? যেহেতু সে তার বডি রক্তপিপাসু দানবের নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছিল, তাই এখন তার আর কিছুই কন্ট্রোলে নেই। সিন কাট হয়ে যায়। এরপর দেখি মিং আর বোজাই উকুইসিতে একটি চেরি গাছের নিচে বসে রয়েছে। মিং বলছিল সময়টা এখানেই থেমে যাক। এরপর ফ্ল্যাশব্যাক দেখি, স্কাই শেলুর উপরে মাঝ আকাশে চলে আসে। এখানে তারা একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি বলে, আমি একটা স্বপ্ন দেখছিলাম। তোমরা আমাকে জাগাতে চাইছো কেন? মিং বলে, কারণ আমাদের পরিবার বন্ধু সহ 6টি রাজ্যের সাধারণ মানুষের জীবন বাঁচাতে আমরা এই স্কাই শেলুটি সিল করতে চাইছি। বোজাই জিজ্ঞেস করে, আপনি কে? মেয়েটি বলে, আমি রক্তপিপাসু দানবদের রানী। আমার নাম লিন জিয়াও, মানে এই মূলত জুশি রাজার সেই প্রেমিকা লিন জিয়াও। লিন জিয়াও বলে, আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি কেউ সত্যি সত্যি নিজেকে স্যাক্রিফাইস করতে এখানে আসুক। মিং বলে, আপনি কি সেই ইমোর্টাল যে শত বছর আগে দানবদের সিল করেছিলেন? আমাদের পুরো সত্যিটা বলুন। লিন জিয়াও বলে, শত বছর আগে দানবদের ধ্বংস আমার জন্য হয়নি। জুশুই রাজ্যের ডিভাইন লর্ড রক্তপিপাসা দানবদের সৃষ্টি করেছিলেন নিজেকে সব থেকে শক্তিশালী করার জন্য। তবে তিনি জানতেন এর জন্য তার আদিমাত্মা ধ্বংস হয়ে যাবে। তাই তিনি আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে চাঙ্গুই রাজ্যে আমাকে দিয়ে দানব লালন করাতেন। যখন আমি তার পুরো ষড়যন্ত্র জানতে পেরে যাই যে তিনি পৃথিবী ধ্বংস করতে চাইছেন, তখন আমি তাকে থামানোর চেষ্টা করি, কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম। তিনি আমাকে বন্দি করে রেখেছিলেন। সে সময় তিনি সকল দানবদের মুক্ত করে দিয়েছিলেন, আর তখন 6টি রিয়েলমের অসংখ্য সাধারণ প্রজা মারা গিয়েছিল এবং যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। তখন তিনি সে যুদ্ধে অংশ নিয়ে দানবদের ধ্বংস করে সবার কাছে রক্ষাকর্তা বনে যান। যখন সেই দুর্ভোগ কিছুটা ঠিক হয়, তখন আমি তাকে আবারও আমার কথার জালে ফাঁসিয়ে আমাদের হার্টবোন সিল করার কথা বলি। সেটা কি তিনি জানতেন না, কিন্তু সে আমার আড়ালে আরও একটি প্ল্যান করেছিল। আমাকে বলি হিসাবে ব্যবহার করে প্রাচীন নিষিদ্ধ মন্ত্র দিয়ে স্কাই শেলু অ্যাক্টিভ করার জন্য সে জৌজিন টাওয়ারে স্কাই শেলু তৈরি করেছিল। যখন কিঙ্গর প্রতিযোগিতায় স্বর্গের 9টি দরজা খোলা হবে, তখন সে সেখানে সমস্ত স্পিরিচুয়াল পাওয়ার
নিজের দখলে নিয়ে নেবেন আর সকল আশীর্বাদের বৃষ্টি তার নিয়ন্ত্রণে থাকবে। সে 6টি রাজ্যকে কন্ট্রোল করবে। কিন্তু আমি তার সাথে হার্ডবোন সিল দিয়ে দানবদের সিল করে দিয়েছিলাম, তাই সে তখন তার পরিকল্পনায় সফল হতে পারেনি, তাই আমাকে মেরে ফেলেছিল। তবে 100 বছর পর আজ আবারও এই শেলও অ্যাক্টিভ করা হয়েছে। এই শেলও কেবলমাত্র সেই ধ্বংস করতে পারবে যার বডিতে বো ক্ল্যানের সোনালী বাজার আর হেভেনলি ক্রিপ পয়জন দুটোরই অস্তিত্ব রয়েছে। বোঝাই বলে, আপনি মারা গিয়েছেন, তার মানে এটা আপনার ঐশ্বরিক আত্মার একটি অংশ যা আপনি রেখে গিয়েছেন এই স্কাই শেল ধ্বংস করার জন্য উপায় বলতে। লিনজিয়াও বলে, হ্যাঁ, যারা স্বেচ্ছায় নিজেদের উৎসর্গ করে এই শেল ধ্বংস করতে চাইবে কেবল তারাই আমাকে দেখতে পাবে। মিং বলে, আপনি কি জানেন আপনি মারা যাওয়ার পর জুসুই রাজা আপনাকে সকলের কাছে অপরাধী বানিয়েছেন। তিনি বলেছেন আপনি রক্তপিপাসু দানবদের পালন করতেন, আপনার জন্য এত মানুষ মারা গিয়েছে। লিনজিয়া বলে, এটা আমার দুর্ভাগ্য, আমাকে এই মিথ্যা অপবাদ নিতে হয়েছে। এখানে যে কেউ আসলে তারা মারা যেত, কিন্তু তোমরা দুজনই এখানে আসতে পেরেছো কারণ তোমাদের হৃদয়ের মিল রয়েছে। তোমরা দুজন দুজনকে সব থেকে বেশি বিশ্বাস করো। আমার কাছে একটি প্ল্যান রয়েছে। আমার শেষ স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে আমি তোমাদের দুজনের স্পিরিচুয়াল ভেনকে একত্রিত করে দিতে পারবো। এর ফলে তোমরা পূর্ণ প্রাপ্তির পাওয়ার পাবে, যা দিয়ে নিজেদের সেফ রেখে তোমরা এই শেলো ধ্বংস করে 6টি রাজ্যকে রক্ষা করতে পারবে। বোঝাই বলে, আমরা 6টি রাজ্যের শান্তি প্রতিষ্ঠা করে আপনাকে দেওয়া কথা রাখবো। এরপর লিনজিয়াও তার পাওয়ার দিয়ে তাদের স্পিরিচুয়াল ভেন একত্রিত করে দেয় আর সে গায়েব হয়ে যায়। এরপর মিং আর বোঝাই নিচে নেমে আসে। চাউয়ান মন খারাপ করে বসেছিল। সে ভেবেছিল মিং মরে গিয়েছে। সে মিংকে দেখে বলে, তোমরা কি করে বেঁচে গিয়েছ? মিং বলে, শুধু বেঁচে যায়নি, এত বছর ধরে জুসুই রাজ্যের সকল অপকর্ম আজ শেষ হবে। সিতুলিং বলে, কখনোই না, আমি সব থেকে বেশি শক্তিশালী, আমাকে কেউ ধ্বংস করতে পারবে না। এরপর মিং আর বোঝাই একটা বিশেষ স্পেল দিয়ে সিতুলিংকে আঘাত করে আর সাথে সাথে স্কাই শেলোটি ধ্বংস হয়ে যায় আর সকল আদিমাত্রাও চলে আসে সবার বডিতে। সেখানে থাকা সবাই পুনরায় জীবিত হয়ে যায় আর সিতুলিং তো এখন মারাই যাবে। সে মারা যাওয়ার আগে মিংয়ের সাথে তার কিছু স্মৃতি মনে করে সে মিংকে বলে, তোমার কি আমাদের প্রমিসের কথা মনে আছে? আমি তোমার কাছে যদি কোনোদিন কিছু চাই তুমি আমাকে তা দেবে। আমি আজ চাইছি তোমার কাছে পরের জন্মে আমাদের আবারও দেখা হোক, সবটা নতুনভাবে শুরু হোক। এরপর তার দেহ বিলীন হয়ে যায়। মিং তো ভীষণ কষ্ট পায়। সে বলে, আমি চাইবো পরের জন্মে তুমি নিজের মতো করে নিজের জন্য বাঁচবে। এরপর 6টি রাজ্যে জানিয়ে দেওয়া হয় জুসুই ইম্পেরর আর চাউইওয়ানের সকল অপকর্মের কথা। এরপর বোঝা এসেছে তার স্পিরিট ফরমেশনে। সে মাস্টার বই উলানের পোর্ট্রেটের সামনে দাঁড়িয়ে জুসুই রাজার টোকেনটি পুড়িয়ে দেয়, মানে তার মাস্টারের মৃত্যুর সাথে জড়িতদের সবার থেকে প্রতিশোধ নেওয়া শেষ। বোঝাই বলে, যদিও আপনার সাথে আমার ভয়ঙ্কর অতীত রয়েছে, এটা যেমন সত্যি তেমনি আপনি আমাকে ফেলে গিয়েছিলেন, কিন্তু পরে আপনি আমাকে বাঁচাতে পাতাল কারাগারের সামনে গিয়েছিলেন, আমাকে পয়জন আক্রান্ত থেকে সারিয়ে তুলেছিলেন। আজ আমি বেঁচে আছি আপনার জন্যই। এটাও সত্য, আপনি আমাকে বাঁচাতে নিজেকে স্যাক্রিফাইস করেছেন। সব শেষে আমি আপনাকে আর ঘৃণা করতে পারি না। এরপর দেখি বাজারে একজন সাহিত্যিক বসে 6টি রাজ্যের ইতিহাস শোনাচ্ছিলেন ছেলে মেয়েদের। সিও আর 27ও বাজারে এসেছে। তারা সাহিত্যিকের কথাই শুনছিল। লোকটি বলছিল সব শেষে জিবুজাই আবারও সাধারণ যোদ্ধা হয়ে গিয়েছে, মানে ক্রাউন প্রিন্স নয়। ডিভাইন লর্ড তাকে ক্রাউন প্রিন্স হতে বললে সে বলেছে, আপনি এখনো ইয়াং, নতুন কোনো ক্রাউন প্রিন্স জন্ম দিতেই পারেন। এসব শুনে তো তারা সবাই হেসে ফেলে। লোকটি আবারও বলে তারা সারা বছর একসাথে থাকে আর বছর শেষে কিংগন প্রতিযোগিতায় একে অপরের বিরুদ্ধে লড়াই করবে। সবাই বলে পরের মাসেই লড়াই হবে, আমরা কি দেখতে পাবো কে লড়াইয়ে জিতবে? এসব শুনে 27 বলে, আমিও ভাবছি এ লড়াইয়ে কে জিতবে। এসব ড্রামা দেখতে দেখতে সে সব শুটকি মাছ খেয়ে ফেলেছে। সে সিওকে বলে, তুমি এত কম মাছ ধরেছো কেন? পরের বার থেকে যখন তুমি মাছ ধরতে যাবে আমাকে সাথে নিয়ে যাবে, তাহলে বেশি মাছ ধরা হবে। এই মাছের শুটকির টেস্ট অনেক ভালো। সিও বলে, তুমি ভীষণ কথা বলো, খাবারও তোমাকে কথা বলা থেকে আটকাতে পারছে না। এটা শুনে তো 27-এর বেশ রাগ হয়। সে বলে, আমি এতদিন ওই ট্রেজারটিতে বন্দি ছিলাম, আমি একটাও মাছ খেতে পারিনি। এখন আমি একটু বেশি বেশি মাছ খেতে চেয়েছি, এটাতে কি এমন ভুল বলেছি? সিও বলে, ঠিক আছে, আগামীকাল আমি তোমার জন্য অনেক মাছ নিয়ে আসবো। তুমি কি আমার সাথে যাবে? 27 বলে, অবশ্যই যাব। এরপর 27 সিওকে বলে, বলো তো এবার প্রতিযোগিতায় কে জিতবে? সিও কিছু বলার আগে সে বলে উঠে, নিশ্চয়ই মিং, তাই না?
আমি জানি মিং জিতবে। মিংকে বোঝাই কোনোদিনই হারাতে পারতো না যদি না তাকে পয়জন দেওয়া হতো। সিও বলে আমার লর্ডেরও বডিতে এখন কোনো পয়জন নেই, তিনিও ভীষণ শক্তিশালী। 27 বলে মিংই জিতবে কারণ মিংয়ের কাছে রয়েছে তার পাওয়ারফুল বিড়াল ছানা। সিও বলে লর্ডের কাছেও রয়েছে পাওয়ারফুল ড্রাগন। এসব বলে তো তারা ঝগড়া লেগে যায়। সিও 27 থেকে তার নিয়ে আসা শুটকি মাছগুলো নিয়ে নেয়। দুজন দুদিকে ঘুরে দাঁড়িয়ে থাকে, মানে রাগ করেছে আর কি। এদিকে জংতাইকে দেখি সে প্রেগনেন্ট। তার দোকানে এখন প্রচুর ভিড় হয়। তার বান্ধবীরা তাকে বলছিল তোমার টুইন বেবি হবে, তোমার নিজের খেয়াল রাখা উচিত, এখন এসব কাজকর্ম একটু কম করবে। জংতাইয়ের বড় অন্য রাজ্যে যোদ্ধা হলেও তিয়ানজি তাকে পাতার রাজ্যে আসার অনুমতি দিয়েছে। সে জংতাইয়ের সাথে এখানে আসতে পারে। এদিকে ইয়ান তিয়ানজিকে বলে বোজাই মিংকে আবারও বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু মিং তা প্রত্যাখ্যান করেছে। তিয়ানজি বলে ঠিকই তো করেছে, বিয়ে করে নিলে সে কি করে নিজের ক্যারিয়ারের দিকে নজর দিবে। ইয়ান বলে ঠিক আছে, আমি আপনার সকল আদেশ মেনে চলবো, আপনাকে কোনো কাজেই বাধা দেব না। তিয়ানজি বলে নাম পরিচয়হীন সম্পর্ক থেকেও আমার সব কথা মেনে চলবে। ইয়ান বলে হ্যাঁ। এরপর তারা একে অপরকে কিস করে। এদিকে ফুইউকে দেখি সে তো ভীষণই দুঃখী। সে একটি জঙ্গলে বসেছিল, তখন একটি নীল প্রজাপতি উড়ে এসে তার কাছে বসে। ফুইউ বলে শেষ পর্যন্ত সে দিনটি চলে আসলো। আমি বলেছিলাম যদি কখনো তুমি প্রজাপতি হয়ে হাজার প্রজাপতির মাঝে হারিয়ে যাও তবু আমি তোমাকে চিনে নেব। মানে এটা সিতুলিংয়ের সোল হয়তো। যাই হোক, আমার এই ফুইউর জন্য ভীষণ খারাপ লাগছে। এদিকে দেখি আজ মিংয়ের বার্থডে। শুধু মিং নয়, জি পূজায়েরও আজ বার্থডে। এখানে তাদের সকল প্রিয়জনই উপস্থিত হয়। চেংজি তো 27কে ওয়াইন খাইয়ে দেয়। বেচারার অবস্থা খুবই খারাপ। মিং বলে ওয়াইন বিড়াল ছানাদের খাবার নয়, দেখে শুনে খাবে তো তুমি। এরপর সেখানে মাস্টার শ্যানও আসেন। মাস্টার শ্যানের পুড়ে যাওয়া হাড়টিতে একটি আর্টিফ্যাক্ট লাগানো হয়েছে। তিনি এসেই বলেন তোমরা কতটা অমানবিক হয়ে গিয়েছো, আমাকে রেখেই একা একা ড্রিঙ্ক করছো তোমরা। এরপর তিনি মিং আর বোজাইকে বার্থডে উইশ করেন। এরপর বোজাইকে বলেন পরের মাসে কিংন টুর্নামেন্ট, আগেরবার আমার মেয়ের বডিতে পয়জন থাকায় সে হেরে গিয়েছিল, ভেবো না এবারও তুমি তাকে হারাতে পারবে। মিংয়ের কানে কানে বলে পার্সোনাল ফিলিংসের জন্য তুমি তাকে টুর্নামেন্টে মোটেই জিততে দেবে না। বোজাই মিংকে বলে হ্যাঁ মাস্টার সেন ঠিকই বলেছেন, আমাকে একদম ছাড় দিবে না। মাস্টার সেন বোজাইকে শুনিয়ে বলেন কেউ চাইলেই আমার মেয়ের জামাই হতে পারবে না, তার জন্য তাকে আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাহস থাকলে আমার সাথে বসে ড্রিঙ্ক করতে এসো। এটা শুনে তো মিং কিছুতেই বোজাইকে ড্রিঙ্ক করতে দেবে না। সে সেখানে থাকা ড্রিঙ্ক পটটি নিয়ে বলে এটা ইয়াংচুর জন্য বানানো হয়েছে, বাবার কথায় কিছু মনে করো না, উনি মজা করেছেন। বোজাই তখন অন্য একটি ড্রিঙ্ক পট নিয়ে চলে যায় শ্বশুর মশাইয়ের সাথে ড্রিঙ্ক করার জন্য। এরপর দেখি বোজাই ড্রিঙ্ক করে একদম মাতাল হয়ে গিয়েছে। মিং তাকে ধরে নিয়ে আসছিল আর তাকে বকাও দিচ্ছিল, কারণ তার বাবার তো এত বেশি ড্রিঙ্ক করে অভ্যাস রয়েছে, বোজাইয়েরও কেন এত ড্রিঙ্ক করতে হবে। বোজাই তো তাকে নিয়ে সিঁড়িতে পড়ে যায়। পড়ে গিয়ে বোজাই বলে আমার শ্বশুর মশাই আমার ক্যারেক্টার পরীক্ষা করতে চেয়েছেন, আমি কি করে হেরে যেতাম। এরপর সে তার পোশাকে কিছু একটা খুঁজছিল। মিং ভাবে সে হয়তো তার জামা কাপড় খুলে ফেলতে চাইছে, তাই সে বলে আরে আমরা বাইরে রয়েছি, লোকে বাজে বলবে। তখনই বোজাই তার জামার ভেতর থেকে একটি প্যানকেক বের করে দেয় মিংকে। এটা মূলত ডিভাইন লেডি মানে জিবুজার মা নিজে হাতে বানিয়ে পাঠিয়েছে মিং এর জন্য। বোজাইকে দিয়ে মিংকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছে। বোজাই বলে ইম্পেরর ডিভাইন লেডিকে বন্দিদশা থেকে মুক্ত করে দিয়েছেন, কিন্তু তিনি মিং এর সামনে আসতে লজ্জা পাচ্ছেন। মিং বলে আমি কিছুদিনের মাঝেই উনাকে দেখতে যাব। এরপর বোজাই মিং এর কাঁধে মাথা রেখে বসে বলে আমি তোমার কাছে ঋণী, আমাকে ক্ষমা করে দাও। মিং বলে তুমি কি অনুতপ্ত যে আমাকে না জানিয়ে তুমি স্কাইশেল ধ্বংস করার জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে চেয়েছিলে। বোজাই বলে হ্যাঁ। মিং বোজাইয়ের দুই গাল ধরে বলে আমিও তোমাকে অনেক মিথ্যে বলেছি, চলো আজ প্রমিস করি আমরা কখনো একে অপরের থেকে কিছু গোপন করব না, কখনো একে অপরকে মিথ্যে বলবো না। বোজাই বলে প্রমিস। মিং তার হাত সরিয়ে ফেললে বোজাই আবারও তার হাত নিয়ে এভাবেই গালে ধরে রাখে। এই সিনটা ভীষণই কিউট ছিল। বোজাই মিংকে বলে আমি তোমাকে আগে কখনো বলিনি আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, আমি তোমার সাথে থেকে সারাটা জীবন বাঁচতে চাই, তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো। মিং বলে না। বোজাই বলে তাহলে কি তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছো। মিং বলে এটা কি প্রপোজাল ছিল নাকি। বোজাই বলে নয়তো কি, আমি আমাদের আবারও ম্যারেজ স্টোনে নাম লিখতে চাই, তুমি কি রাজি। মিং তাকে কিস করে দেয়। বোজাই তাকে কিছু বলতে চাইলে সে তাকে কিছু বলতে না দিয়েই কিস করে দিয়েছিল, তাই বোজাই বলে আমার কথার উত্তর দাও আগে। মিং বলে আমি অলরেডি রাজি বলেই তো তোমাকে কিস করছি। এরপর তারা দুজনে দুজনকে কিস করতে থাকে। আড়াল থেকে 27 লুকিয়ে দেখছিল। তখনই চলে আসে সিও, আর সে
27কে বলে, তুমি লুকিয়ে লুকিয়ে আমার মাস্টারের রোমান্স দেখছিলে। 27 বলে, আজ তোমার মাস্টারের কিঙ্গন প্রতিযোগিতার থেকে বড় পরীক্ষা। এরপর তারা দুজনে লুকিয়ে দেখতে শুরু করে। তখনই সেখানে গ্র্যানি সুনো চলে আসে, আর তাদের বাচ্চা ছেলে বলে বকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে নিজেই লুকিয়ে দেখতে শুরু করে। কিন্তু 27 আর সিও তাকে টেনে নিয়ে চলে যায়। এরপর বোজাই আর মিং আসে ম্যারেজ স্টোনে আবারও তাদের নাম খোদাই করতে। বোজাই মিংকে বলে, তুমি তোমার মিংশিয়ান নামটি লেখো না। একসময় এই মিংশিয়ানকে আমি ভীষণ হিংসে করতাম। তোমার মিং নামটি বেস্ট। মিং বলে, আমরা বারবার বিয়ে ভেঙেছি, এখন আমার আসল নাম না দিয়ে মিং দিলে আগের বারের মতো আবারও শাস্তি দিতে পারে। বোজাই বলে, এবার তুমি নাম খোদাই করবে। বেচারি মিং কি আর করবে, নাম খোদাই করতে যাবে তখনই বোজাই তার হাত ধরে ফেলে, আর তারা দুজনেই তাদের নাম খোদাই করে। ম্যারেজ স্টোনেরা তাদের স্বাগত জানায়। এরপর তারা সেই রংধনু ছড়িয়ে দেয়, যেটা নতুন কাপলদের বিবাহিত জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ। এরপর দেখে আবারও কিঙ্গন প্রতিযোগিতা শুরু হয়েছে। সেখানেও তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে অংশ নিয়েছে। আর এখানেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। ফাইনালি ড্রামাটি শেষ হলো। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, এখনই দ্রুত করে ফেলো, যেন তোমাদের জন্য আরও নতুন নতুন ড্রামা নিয়ে আসতে পারি। সবাই ভালো থেকো, টাটা।